नमस्कार श्रोता बंधुरा, आमी स्वागता एसो गल्प शोनाई चैनेले सबाइके स्वागत जानाई। आज आपनारा शुनबेन हिमाद्री किशोर दाशगुप्त रचित अलौकिक उपन्यास जलंगीर अंधकारेर तृतीय पर्व। उपन्यास पाठ शुरू करार आगे आपनादेर मने करिये दी जे आगेर पर्वे आमरा कि जेनेछि। आगेर पर्वे आमरा जानलाम गभीर राते मल्लार देखलो आश्रमेर अनाथ शिशुरा ओ तमसामय शास्त्री घर थेके बेरिये बाइरे एसे दाड़िয়েছে। मल्लारेर मने हलो छेलेगुलो जेन तमसामयेर कथा शुने एकबार मल्लारदेर घरेर दिके ताकालो। तमसामय एरपर हाँटते शुरू करलेन। बाच्चा छेलेगुलो ताके अनुसरण करते लागलो। मिनिट खानेकेर मध्येई तमसामयेर संगे बाच्चागुलो हारिये गेल आश्रमेर जेदिके नदी सेदिकेर गाढ़ कुयाशार मध्य। ताहले चलुन आज तृतीय पर्वे एई उपन्यासटी कतदूर एगोय सेटा शुने निई। शुरू करछि जलंगीर अंधकारेर तृतीय पर्व। बाच्चारा जेखाने थाके सेखाने निये जाबार आगे मल्लारदेर निये तिनी एसे दाड़ालेन एकटा कुঁড়ে घरेर सामने। शनेर छावनी देवा घर, दरमार बेड़ार गाये आलकातरार प्रलेप देवा देखेई मने हय ओ घरटा अन्य घरगुलोर तुलनाय बेश पुरोनो। तमसामय तालाबंध घरटा देखिए बोललेन, श्मशानेर काछे एटाई छिलो आमार प्रथम आस्ताना। तारपर आश्रमटा गड़े ओठे। आमार साधन कार्जेर बेश किछु जिनिस एखोनो ए घरे राखा आछे। आश्रमेर सबथेके प्राचीन कुঁড়ে घरटा तादेर देखाबार पर तमसामय मल्लारदेर निये उपस्थित हलेन छेलेदेर थाकार बैराकेर मतो बाड़ीटाते। बेश कयेकटा घर, दावाई उठे तारई एकटाते ढुकलो। से घरेर मेझेते एकटा शतरंजी बिछानो। मल्लाररा देखा करते आसबे बोले हयतो बाच्चारा अपेक्षा करछिलो। नाना भावे छड़िए छिटिए बसा बाच्चा छेलेगुलो मल्लाररा घरे प्रवेश करतेई उठे दाड़ालो। तारपर बुकेर काछे हाथ जोड़ करे प्रणाम जानालो। तादेर सकलेरई उत्सुक दृष्टि मल्लारदेर प्रति। एकटा बछर आटेकेर छेलेके देखिए तमसामय बोललेन, ओ हलो नवजीवन। ओकेई प्रथम उद्धार करे এনেছিলাম आमी, जार कथा काल आपनादेर शोनालाम। ओर नामकरणटा आमारই करा আর সে নামেই আশ্রমটাও। এ কথা বলার পর তিনি বাচ্চাগুলোর উদ্দেশ্যে বললেন, এনারা তোমাদের সঙ্গে দেখা করতে কথা বলতে এসেছেন। এ কথা বলে মল্লারদের ছেলেগুলোর সঙ্গে ঘরে রেখে তিনি ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন। মল্লার নবজীবনকে প্রশ্ন করল, এখানে থাকতে তোমাদের কেমন লাগে? প্রশ্নটা সে নবজীবনকে করলেও সবাই একসঙ্গে বলে উঠল, ভালো। চূর্ণী অন্য একজনকে প্রশ্ন করল, তোমার নাম কি? রাতে তো এখানে আলো জ্বলে না, অন্ধকারে ভয় লাগে না তোমার? যাকে চূর্ণী প্রশ্নটা করল তার আকৃতি দেখে মনে হয় ছেলেগুলোর মধ্যে সেই সব থেকে বয়সে ছোট। ছেলেটা জবাব দিল, আমার নাম সঞ্জীবন। না, ভয় লাগে না, ভালো লাগে। চূর্ণী মৃদু বিস্মিতভাবে বলল, অন্ধকারে তোমার ভালো লাগে? বাচ্চাটা সরল মনেই জবাব দিল, হ্যাঁ ভালো লাগে, আলো নেই বলে রাতে পড়তে বসতে হয় না। এবার তার কথা শুনে হেসে ফেলল মল্লাররা। তৃতীয় একটা ছেলেকে সোহম জিজ্ঞেস করল, তোর নাম কি? সে জবাব দিল, উজ্জীবন। সোহম জানতে চাইল, এখানে তোদের যে খাবার দেয় তাতে পেট ভরে? উজ্জীবন জবাব দিল, হ্যাঁ। কি খেতে ভালো লাগে তোর? খাবারের কথা জানতে চাইল সোহম। উজ্জীবন বলল, মাংস। আর তার কথা সমর্থন করে অন্য ছেলেগুলো বলে উঠল, আমারও আমারও। চূর্ণী জানতে চাইল, তোমরা এখানে মাংস খেতে পাও? উজ্জীবন বলল, অনেক দিন পরে পরে যখন মেলে
তখন খাই। তোমরা মাংস খাওয়াবে? চূর্ণী ছেলেটার প্রশ্ন শুনে তাকালো মল্লারের দিকে। মল্লার এরপর গলাটা একটু খাদে নামিয়ে একটা ছেলেকে জিজ্ঞেস করলো, তোমাদের কেউ মারে এখানে? গায়ে হাত দেয়? কষ্ট দেয়? সত্যি কথা বললে তোমাদের মাংস খাওয়াবো। ছেলেটা বলল, না, কেউ মারে না আমাদের, তবে দুষ্টুমি করলে ভয় দেখায়। কি বলে ভয় দেখায়? জানতে চাইল মল্লার। বাচ্চাটা বলল, জীবন বাবা বলে তার কথা না শুনলে আশ্রমের বাইরে বার করে দেবে, তখন আমরা আর বাঁচব না। মল্লাররা বুঝতে পারল তমসাময়কে বাচ্চাগুলো জীবন বাবা বলে ডাকে। মল্লাররা আরও বেশ কিছু প্রশ্ন করল বাচ্চাগুলোকে। তাদের মুখ থেকে তাদের জীবন বাবা তমসাময় বা তার আশ্রম সম্পর্কে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেল না। প্রশ্ন উত্তরের পালা মেটার পর যখন তারা সে ঘর ছেড়ে বাইরে বেরোতে যাচ্ছে, তখন উজ্জীবন বলে উঠল, তাহলে আমাদের মাংস খাওয়াবে তো? মল্লার হেসে ফেলে বললেন, তোমাদের জীবন বাবা যদি অনুমতি দেন তবে নিশ্চয়ই খাওয়াবো। মল্লারের জবাব শুনে শিশুসুলভ ভঙ্গিতে তালি দিয়ে উঠল অনাথ ছেলেগুলো। বাড়িটার বাইরে দাওয়ার নিচে দাঁড়িয়েছিলেন তমসাময়। ঘর ছেড়ে বেরিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো তিনজন। তমসাময় বললেন, কেমন দেখলেন ওদের? চূর্ণী বলল, বেশ ভালো লাগলো ওদের সঙ্গে কথা বলে, সহজ সরল সব বাচ্চা। তমসাময় বললেন, ওদের মানুষের মতো মানুষ করে গড়ে তোলার স্বপ্ন আছে আমার। আপনাদের মতো মানুষরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে হয়তো সে স্বপ্ন আমার সফল হবে। চলুন এবার জলঙ্গির পাড়টা আপনাদের দেখিয়ে আনি। সে জায়গা ছেড়ে তমসাময়ের সঙ্গে হাঁটতে শুরু করলো মল্লাররা। মল্লার হাঁটতে হাঁটতে বলল, আপনার আশ্রমের ছেলেদের নামগুলো কিন্তু বেশ, নবজীবন, সঞ্জীবন, উজ্জীবন। আপনাকেও শুনলাম ওরা জীবন বাবা বলে ডাকে। নবজীবন আশ্রমের সব কিছুর সঙ্গেই দেখছি জীবন শব্দটা জড়িয়ে আছে। তমসাময় হেসে বললেন, হ্যাঁ, ওদের নামগুলো সব আমারই দেওয়া, আশ্রমের সঙ্গে নাম মিলিয়ে। সোহম তাকে বলল, কিছু মনে করবেন না, আপনার নামটা কিন্তু বেশ আনকমন, তমসাময়। এ নাম সচরাচর শোনা যায় না। আপনার গায়ের রঙও তো তমসার মতো নয়। তমসাময় বললেন, তা ঠিক, আসলে আমার জন্ম হয়েছিল কালী পুজোর রাতে। জানেন নিশ্চয়ই, দেবী কালীকে তমসাময়ী নামেও ডাকা হয়। অমাবস্যার রাতে তমসাময়ীর আরাধনার সময় জন্ম হয়েছিল বলে আমার নাম রাখা হয় তমসাময়। কথা বলতে বলতে তারা পৌঁছে গেল আশ্রমের পিছনের অংশে। বেড়ার প্রাচীরের গায়ে একটা বাখারির দরজা বা ঝাঁপ আছে বাইরে যাবার জন্য। তার একপাশে পড়ে আছে আধপোড়া কাঠের স্তূপ। কেমন যেন একটা পোড়া গন্ধ সে জায়গাতে। তমসাময় ঝাঁপ ঠেলে তাদের নিয়ে বাইরে বেরোবার আগে সোহম নিছক কৌতূহল বশতই তমসাময়কে প্রশ্ন করল, এই কাঠগুলো দিয়ে কি হয়? তমসাময় বললেন, কাঠগুলো শ্মশান থেকে তুলে আনা চিতার কাঠ, জ্বালানি হয়। কোনো সময় রান্না বা ঘর তৈরির কাজেও লাগে। এগুলো তুলে এনে যতটুকু পয়সা সাশ্রয় করা যায় আর কি। কথাটা শুনে চূর্ণী চমকে উঠে বলল, এ কাঠে রান্না হয়? তমসাময় বললেন, তা হয়। আমি প্রতিটা টাকা বাঁচিয়ে বাচ্চাগুলোর পিছনে তা ব্যয় করার চেষ্টা করি। ব্যাপারটা অস্বস্তিকর লাগতে পারে আপনাদের, কিন্তু আমি সত্যি কথাই বললাম। তবে আপনাদের শঙ্কিত হবার ব্যাপার নেই। বুনো আপনাদের রান্না তেলের স্টোভেই করছে। আপনাদের রান্নার জায়গাও আলাদা। সন্দেহ হলে যে কোনো সময় গিয়ে দেখে আসতে পারেন, অথবা নিজেরাও রান্না করে খেতে পারেন। বুনো সব জোগাড়যন্ত্র করে দেবে। মল্লার বলল, না না,
ওসবের দরকার নেই। আপনার কথা অবিশ্বাস করব কেন? বাচ্চাগুলোকে বলেছি মাংস খাওয়াবো। গঞ্জ বা হাটটা কোথায় তা জানাবেন? নদীটা দেখা হলে মাংস কিনে আনবো আপনার অনুমতি থাকলে। তমসাময় ঝাঁপ সরাতে সরাতে বললেন, আপত্তির কোনো কারণ নেই। আমি জানি ওরা মাছ মাংস খেতে খুব ভালোবাসে, কিন্তু প্রতিদিন তো ওদের সেসব খাওয়ানোর ক্ষমতা হয় না আমার। কখনো সখনো মাংস জোটে ওদের কপালে। আপনারা মাংস খাওয়ালে খুব খুশি হবে বাচ্চাগুলো। আশ্রমের বাইরে বেরিয়ে তারা দেখল কিছুটা তফাতেই নদী প্রবাহিত হচ্ছে। নদী আর আশ্রমের মধ্যে মাত্র 50 কদমের ব্যবধান হবে। তমসাময় বললেন, এই হলো জলঙ্গি নদী। এটা পদ্মার শাখা নদী। মুর্শিদাবাদ জেলা অতিক্রম করে দক্ষিণে এসে কৃষ্ণনগর থেকে পশ্চিমে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। নদীর পাড় বরাবর ফালি জমিটাও উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে। নদীর পাড়ের দিকে এগোতে এগোতে উত্তর দিকে আঙুল তুলে দেখিয়ে তমসাময় বললেন, ওদিকে একটু এগোলেই শ্মশান। আশপাশের গ্রামের লোক ওখানে দেহ সৎকার করতে আসে। গঞ্জের দিকে যাবার পথে কয়েকটা গ্রাম দেখতে পাবেন। তমসাময়ের সঙ্গে তারা এসে দাঁড়ালো নদীর পাড়ে। মল্লাররা যেখানে এসে দাঁড়ালো তার হাত পাঁচেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদী। তার জল স্বচ্ছ নয়, বরং ঈষৎ কালচে ধরনের। পাড়ের গায়ে স্থানে স্থানে কলসি, ঝাঁঝি ইত্যাদি জলজ উদ্ভিদদের ঝোপ। নদী এখানে বেশি চওড়া নয়, তবে স্রোত আছে। কচুরিপানা ভেসে চলেছে নদীতে। কয়েকটা কালো পানকৌড়ি ডুব দিচ্ছে জলে। নদীর ওপারেও ঝোপ জঙ্গল। অনেক দূরে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে। তমসাময় বললেন, নদীকে এখন শীর্ণ মনে হলেও বর্ষার সময় এ নদী জেগে ওঠে। এদিকের পাড় ওপাশের তুলনায় উঁচু বলে জল না উঠলেও ওদিকের পাড়টা অনেকটাই জলে ডুবে যায়। তখন নদীর অন্য রূপ। আমার ঘরে বসেই রাত্রে জলপ্রবাহের শব্দ শোনা যায়। মল্লাররা শহুরে মানুষ বলেই হয়তো কচুরিপানা ভাষা এ নদী তাদের বেশ লাগলো। বিশেষত বেশ বাতাস নদীর পাড়ে। বুক ভরে শ্বাস নেওয়া যায় এ বাতাসে। সোহম জানতে চাইল, এ নদীতে মাছ পাওয়া যায়? তমসাময় বললেন, হ্যাঁ, বোয়াল, শোল, মাগুর এসব মাছ পাওয়া যায়। এরপর একটু থেমে তিনি বললেন, অনেকেই জানে না এসব মাছের আসল খাদ্য কিন্তু মরা। নদীর জলে যেসব মৃতদেহ ভাসে তারা ওসব খায়। চূর্ণী কথাটা শুনে জানতে চাইল, মানুষেরও? তমসাময় বললেন, হ্যাঁ, অনেক লোক নদীতে ডুবে মারা যায়। গ্রামের দিকে অনেকে আবার সাপে কাটা মরদেহ নদীতে ভাসিয়ে দেয়। ওরা সেসব খায়। কথাটা শুনে চূর্ণী নাক সিটকে বলল, এ বাবা, এরপর এসব মাছ খাওয়া যাবে না দেখছি। সোহম চূর্ণীকে বলল, তুই এবার থেকে শাকাহারী হয়ে যা। তবে শুনেছি শাকসবজি চাষ করার সময় নাকি সার হিসাবে হাড়ের গুঁড়োও দেওয়া হয়। মল্লার একটা সিগারেট ধরালো। বেশ কিছুক্ষণ নদীর পাড়ে থাকার পর আবার তারা আশ্রমে ফেরার পথ ধরল। আশ্রমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তমসাময়ের কাছ থেকে গঞ্জের বাজারের পথ জেনে নিয়ে মল্লাররা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সে জায়গার উদ্দেশ্যে। আগের মতোই নদীকে একপাশে রেখে গ্রামের রাস্তা ধরে ছুটল তাদের গাড়ি। মল্লার গাড়ি চালাতে চালাতে বলল, বাচ্চাগুলোর মাংস ভালো লাগে শুনে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমিও ওদের মতো মাংস খেতে ভালোবাসতাম, কিন্তু 9 মাসে 6 মাসে একবার একটা মাংসের হাড় আর ঝোল জুটত আমার ভাগ্যে। আমার প্রতিপালকদের দয়াপরবশবশত হয়ে দেওয়া এই হাড় আর ঝোলই আমি কত তৃপ্তি করে খেতাম। তাই ওদের মাংস খাওয়াবো বললাম। মাংস কেনার সঙ্গে সঙ্গে গঞ্জের হাটে তমসাময় আর তার আশ্রম সম্পর্কে খোঁজ খবরও নেওয়া যাবে। চূর্ণী বলল,
এখনো পর্যন্ত তমসাময় শাস্ত্রীকে খারাপ লাগেনি, ওই একমাত্র চিতা কাঠ দিয়ে রান্না করার ব্যাপারটা ছাড়া। সোহম বলল, লোকটা কিন্তু আমাদের অস্বস্তি হতে পারে জেনেও সত্যি কথা গোপন করার চেষ্টা করেনি। এটা কিন্তু তার চরিত্রের ভালো দিক বলেই মনে হয়। মল্লার বলল, কালকের দিনটাও আশ্রমে কাটিয়ে পরদিন ভোরে ফেরার জন্য রওনা দেব। এখনো পর্যন্ত যা দেখলাম তাতে সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে। আশ্রমের জন্য টাকার দরকার এটাও সত্যি বলেই মনে হচ্ছে। কালও যদি আমাদের সব কিছু ঠিকঠাক বলে মনে হয় তবে আর ঝামেলা না বাড়িয়ে টাকাটা এখানেই দিয়ে যাব। সোহম বলল, ঠিক আছে, তাই হবে। গঞ্জে যাবার রাস্তায় এ পথে তমসাময়ের কথা মতোই বেশ কিছু ঘরবাড়ি লোকজন চোখে পড়ল। ধানের গোলার সামনে কোনো রমণী ধান ঝাড়ছে, কেউ বা দাওয়ায় বসে হুঁকো টানছে বা কাঁধে গুড়ের হাঁড়ির বাঁক বা ঝুড়িতে শীতের ফসল নিয়ে গঞ্জের পথে এগোচ্ছে। এসব দৃশ্য চোখে পড়ল তাদের। এসব গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে একসময় তারা গঞ্জের হাটে পৌঁছে গেল। গঞ্জের হাট বেশ বড়ই বলা যায়। পোস্ট অফিস, পুলিশ চৌকি, টেলিফোন বুথ, প্রসাধনীর দোকান, বাইক সারাইয়ের দোকান সবই আছে। আর আছে চাল ডাল, সবজি, ফল, গুড় ইত্যাদি নানান গ্রামীণ জিনিসের দোকান। মাটির হাঁড়ি কলসিও বিক্রি হচ্ছে কোথাও কোথাও। হাঁক ডাক, লোকজনও প্রচুর। তাদের পরনে লুঙ্গি বা ধুতি দেখে বোঝা যাচ্ছে তারা স্থানীয় গ্রামীণ মানুষ। রাস্তার পাশে একটা খাসির মাংসের দোকান দেখে সেখানে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়ল তারা। মল্লার হিসাব করে দেখল তাদের নিজেদেরকে ধরে মোট 15 জন লোক আশ্রমে। 4 কেজি মাংস কিনল তারা। তারপর কাছেই একটা চায়ের দোকান দেখে এগোলো সেদিকে। দোকানটার বাইরে বসার জন্য কয়েকটা কাঠের বেঞ্চ আছে। তারই একটাতে চায়ের ভাঁড় হাতে নিয়ে অথবা বিড়ি ফুঁকতে ফুঁকতে চাদর মুড়ি দিয়ে বসে গল্প করছিল 4 জন বৃদ্ধ লোক। স্থানীয় মানুষ তারা। মল্লাররা দোকানের সামনে গিয়ে দোকানিকে 3 ভাঁড় চা আর বিস্কুট দিতে বলে বুড়োগুলোর সামনেই অন্য একটা কাঠের বেঞ্চে বসল। সেখানে বসতেই লোকগুলো কথা বন্ধ করে উৎসুকভাবে তাকালো মল্লারদের দিকে, বিশেষত চূর্ণির দিকে। হয়তো পরনে জিন্স আর চামড়ার জ্যাকেট দেখেই ভালো করে চূর্ণিকে দেখল তারা। মল্লার তাদের সঙ্গে কথা বলার আগেই এক বৃদ্ধ প্রশ্ন করল, বাবুরা কি কলকাতা থেকে আসছেন নাকি কেষ্টনগর? মল্লার জবাব দিল, কলকাতা। আপনারা নিশ্চয়ই স্থানীয় মানুষ? লোকটা বিড়িতে টান দিয়ে বলল, হ্যাঁ, এখানেই আমাদের 5 পুরুষের ভিটে। জন্ম কর্ম সারা জীবন এখানেই কেটে গেল। এখন ওপারে যাব বলে ঠ্যাং উঠিয়ে বসে আছি। মল্লার বলল, মাইল 3 দূরে নবজীবন নামে একটা আশ্রম আছে, সেই আশ্রম চেনেন? এক বৃদ্ধ প্রশ্ন করল, ঠিক কোন জায়গায় বলুন তো? সোহম জবাব দিল, উত্তর দিকে নদীর পাড়ে তমসাময় শাস্ত্রী নামের একজন লোক আশ্রম বানিয়েছেন, বাচ্চারা থাকে যেখানে। এবার তার কথা শুনে এক বৃদ্ধ বলে উঠল, তাই বলুন, মরার আশ্রম? হ্যাঁ, জানি। চূর্ণি বিস্মিতভাবে বলল, মরার আশ্রম মানে? বৃদ্ধ খক খক করে কেশে বলল, ওখানের শ্মশানে সবাই মরা পোড়াতে যায় কি না, তাই আমরা ওকে মরার আশ্রম নামে ডাকি। তাছাড়া এই আশ্রম যে চালায় সেই মানুষটা নাকি আগে মরা নিয়ে সাধনা করত, কেউ কেউ বলে এখনো নাকি করে। আরেক বৃদ্ধ বলল, আমিও তাই শুনেছি, নইলে শ্মশানের পাশে ছাড়া লোকটা আর আশ্রম খোলার জায়গা পেল না। শুনেছি ও জায়গা নাকি ভালো নয়। রাতের বেলা ওই লোকটা তাদের ভূত প্রেত চেলা চামুন্ডাদের নিয়ে ঘুরে বেড়ায়। তার একথার পর বৃদ্ধদের মধ্যে থেকে অন্য একজন বলল, শুনেছি ওই সাধুর নাকি বামন সাগরেদ আছে। বামনরা শয়তানের অবতার হয়।
হারান চৌধুরীর জমিতে কাজ চাইতে গিয়েছিল লোকটা। একে বামন, তার ওপর ডোম, ওকে কে কাজ দেবে? হারানও দেয়নি। তাই বামনটা বান মেরে হারানের সেজ নাতিটাকে মেরে ফেলল। নইলে এক রাতের জ্বরে একটা 20 বছরের জোয়ান ছেলে কখনো মরে? হারান তো ওকে খুনই করে ফেলতো। ওই সাধুটাই ওকে বাঁচিয়ে দিল। শুনেছি বামনটা নাকি কাঁচা মাংস খায়। চা দোকানের যুবক দোকানদার ভাঁড়ে চা ঢালতে ঢালতে এই কথোপকথন শুনছিল। এবার সে বেশ ঝাঁঝিয়ে উঠে বৃদ্ধদের উদ্দেশ্যে বলল, নতুন লোক দেখে তোমরা তখন থেকে কি সব আজে বাজে কথা বলে যাচ্ছ? তোমরা এসব কেউ নিজের চোখে দেখেছ? যত সব ফালতু কথা। তোমাদের কোনো কাজ নেই? মল্লারদের সামনে ধমক খাওয়াতে সম্ভবত আঁতে ঘা লাগলো বৃদ্ধদের। তারা বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো। একজন বৃদ্ধ দোকানদার ছেলেটার উদ্দেশ্যে বলল, চোখে না দেখলে বুঝি শোনা কথা বিশ্বাস করতে নেই? 12 ক্লাস পাশ করেছিস বলে নিজেকে বেশি তালেবর ভাবিস না। বয়স্কদের কথা সম্মান করতে শেখ। এই বলে গজগজ করতে করতে অন্যদিকে রওনা হলো বৃদ্ধের দল। মল্লার খেয়াল করে দেখল বুড়োগুলোর কথা শুনে চূর্ণীর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গিয়েছে। কিন্তু দোকানদার ছেলেটা এরপর চায়ের ভাঁড় এগিয়ে দিয়ে বলল, ওদের কথায় কান দেবেন না। ওদের কাজকর্ম নেই, সময় কাটে না, তাই লোকের নামে খালি নিন্দামন্দ করে বেড়ায়। ওই আশ্রম যে চালায় সে লোকটা আগে সাধু ছিল ঠিকই, কিন্তু লোকটা খুব ভালো। আমি বেশ কয়েকবার ওই শ্মশানে গিয়েছি মরা পোড়াতে, কিন্তু কখন ওই লোকটাকে কোনো কিছু চাইতে বা নেশা ভাঙ করতে দেখিনি। বরং কোনো সাহায্য চাইলে পেয়েছি। সাধুগিরির নামে কোনো চুরি জোচ্চুরি কখনো করেনি লোকটা। আর এখন তো ওসব ছেড়ে দিয়ে আশ্রমে বাচ্চাদের নিয়ে থাকে। মাঝে মাঝে গঞ্জেও আসে বাজার করতে, আমার দোকানে চাও খায়। ছেলেটার কথা শুনে চূর্ণীর মুখের গম্ভীর ভাবটা অনেকটাই কেটে গেল। সে ছেলেটাকে বলল, তাহলে লোকটা আর ওই জায়গাটা ভালোই বলছো? কাঁচের বয়াম থেকে বিস্কুট বের করে চূর্ণীর হাতে তুলে দিয়ে ছেলেটা বলল, হ্যাঁ, ভালো লোক। শ্মশানের ব্যাপারে গ্রামের লোকদের সবসময় একটু ভয় থাকে, তবে ও জায়গা নির্জন হলেও খারাপ নয়। কোনো দিন ডাকাতি, খুন বা অন্য কোনো হাঙ্গামা হয়েছে বলে শুনিনি। শান্ত পরিবেশ। চূর্ণী বেশ আশ্বস্ত হলো ছেলেটার কথা শুনে। ছেলেটা এ কথা বলে প্রশ্ন করল, বাবুরা কি সরকারি লোক? সোহম জবাব দিল, না, কিন্তু আমাদের দেখে তোমাদের সরকারি লোক বলে মনে হলো কেন? দোকানদার ছেলেটা বলল, কিছুদিন আগে আপনাদের মতোই কয়েকজন লোক গাড়ি থামিয়ে আমার দোকানে চা খেতে নেমেছিল। চা খেতে খেতে তারাও আমাকে ওই আশ্রমের ব্যাপারে নানা কথা জিজ্ঞেস করছিল। তারা বলছিল তারা সরকারি লোক, সরকারি কাজের জন্যই আশ্রমের ব্যাপারে খোঁজ নিচ্ছে। আমি যতটুকু জানি তা ওদের বললাম। মল্লার বলল, আমরা সরকারি লোক না হলেও বিশেষ কারণে ওই আশ্রমে এসেছি, ওখানেই আছি। বাচ্চাদের খাওয়াবো বলে মাংস কিনতে এসেছি। দোকানদার ছেলেটা আর এ বিষয়ে কোনো প্রশ্ন করল না। একদল লোক চা খেতে এলো, তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সে। চা বিস্কুট খেয়ে মল্লাররাও উঠে দাঁড়ালো। ছেলেটাকে পয়সা মিটিয়ে তারা এগোলো কিছুটা তফাতে মাংসর দোকানের সামনে রাখা গাড়িটার দিকে। গাড়ির দরজা খুলে তারা গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই সময় পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, এক্সকিউজ মি। মল্লাররা পিছনে তাকিয়ে দেখল সেখানে একজন লোক এসে দাঁড়িয়েছে। মাঝবয়সী লোক, পরনে শার্ট, প্যান্ট, জ্যাকেট, জুতো, মাথায় একটা ক্যাপ, কাঁধে একটা ঝোলা ব্যাগ। তার মধ্যে থেকে উকি মারছে একতাড়া কাগজ। লোকটার চেহারা বা পোশাক দেখে তাকে ঠিক গ্রামীণ মানুষ বা স্থানীয় লোক বলে মনে হলো না। মল্লার তার উদ্দেশ্যে বলল, হ্যাঁ বলুন। লোকটা বলল, কিছু মনে করবেন না,
আপনাদের দেখে শহরের লোক বলে মনে হচ্ছে, তাই পরিচয়ের লোভ সামলাতে পারলাম না। আমিও শহরের লোক। মল্লার বলল, আপনার পরিচয়? ভদ্রলোক বললেন, আমার নাম কিঙ্কর খাস্তগির। সরকারি নদী বিজ্ঞান গবেষণা কেন্দ্রে চাকরি করি। এখানে জলঙ্গি নদী নিয়ে কাজ করতে এসেছি। ওই নদীর নাব্যতা কেন কমে যাচ্ছে, এসব ব্যাপার স্যাপার নিয়ে। কথা বলে মল্লারদের উদ্দেশ্যে হাত জোড় করে নমস্কার জানালেন সেই মাঝবয়সী ভদ্রলোক। মল্লারও তাকে প্রতি নমস্কার জানিয়ে বলল, ও, আপনি গবেষক? কোথা থেকে আসছেন আপনি? কিঙ্কর খাস্তগির বললেন, বাড়ি আমার দমদম, তবে থাকি আমার কর্মস্থল নদী গবেষণা কেন্দ্রে। জায়গাটা নদীয়ার মনেপুরে, কাঁচরাপাড়ার কাছে। মল্লারের কথার জবাব দিয়ে তিনি বললেন, আপনাদের পরিচয়টা? মল্লার জবাব দিল, আমরা 3 বন্ধু কলকাতা থেকে এসেছি। এখানে জলঙ্গির পাড়ে একটা আশ্রম আছে, সেখানে এসেছি। কিঙ্কর বললেন, ওই শ্মশানের কাছে যে অনাথ আশ্রম আছে সেটা তো? নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে বাইরে থেকে আমি আশ্রমটা দেখেছি। ওখানে কেউ থাকে আপনাদের? শেষ হলো জলঙ্গির অন্ধকারের 3য় পর্ব। আজ এই পর্যন্তই। এই পর্যন্ত শুনে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।